নমস্কার আমার ভাই ও বন্ধুরা। রিসেন্টলি হয়তো আমার আগের আপলোডগুলো বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছু স্টেটাস দেখে অনেকেই জানতে পেরে গেছেন যে আমি কানাডা থেকে ইন্ডিয়াতে এসেছি। বেশি দিনের জন্য আসিনি, মাত্র 1 মাসের জন্য এসেছি, বিশেষ ব্যক্তিগত এবং কিছু পারিবারিক কারণের জন্য। তো যেহেতু কোভিড আস্তে আস্তে বাড়ছে আবার সমস্ত বিশ্বেই, এবং সব মিলিয়ে এত শর্ট ডিউরেশনে আমার যাত্রাটা কেমন ছিল সেই নিয়ে আমার নিজের মতামত এবং আমার নিজের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো আমার ফ্লাইট ছিল হচ্ছে 9 জুলাই। 9 জুলাই বেলা 1:30টার সময় সাসকাটুন এয়ারপোর্ট থেকে। তো যথারীতি, যেহেতু সাসকাটুন এয়ারপোর্ট আমাদের বাড়িতে খুব বেশিক্ষণ দূরে না, যথারীতি টাইম মাফিক আমি পৌঁছে যাই। এবং এয়ারপোর্টে আসার পর যখন চেকিং করতে আসি, তখন একটা জিনিস নতুন জানতে পারি। আমার ফ্লাইট ছিল হচ্ছে সাসকাটুন থেকে টরন্টো, টরন্টো থেকে আবুধাবি, আবুধাবি থেকে ব্যাঙ্গালোর, এবং আবুধাবিতে আমার একটা 19 ঘন্টা লে ওভার ছিল। সেই জন্যে আমাকে প্রথমেই বলা হলো যে 12 ঘন্টার বেশি যদি কোনো এয়ারপোর্টে লে ওভার থাকে তোমার, তাহলে তোমাকে একটা হোটেল বুক করতে হবে। এবং সবাই হয়তো জানেন আবুধাবিতে হোটেল এবং ট্যুরিজম ওদের মেন ব্যবসা, অনেকটাই খুবই এক্সপেন্সিভ। এবং যেহেতু আমার কাছে ট্রানজিট ভিসা নেই, সেহেতু সেটা একটা অন্যতম আরও বড় একটা সমস্যার কারণ। কিন্তু এয়ার ক্যানাডা বা ক্যানাডার সাসকাটুন এয়ারপোর্টের কর্তৃপক্ষ তাদের জোরজবস্তিতে আমাকে হোটেল বুক করতে হলো অন স্পট দাঁড়িয়ে। তারপর তাকে বুকিং আইডি বা বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে তারপরে আমাকে প্লেনে চড়তে হলো। ইতিমধ্যে আমি প্লেনে উঠে বসলাম। প্লেন যথারীতি 20 মিনিট দেরিতে ছাড়লো, কিন্তু প্লেন ছাড়ার পরে দৃশ্যগুলো খুবই সুন্দর। সাসকাটুন যেহেতু খুবই একটি ছোট শহর এবং ম্যাক্সিমাম জনবসতি মাত্র 3 লাখ এবং কৃষি প্রধান শহর, সেই হিসেবে চারিদিকে আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে শস্য শ্যামলা শহর এবং খুব ছোট ছোট বাড়িঘর। কোনো কোনো জায়গায় এই যে এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সবই ফার্মল্যান্ড। এরকম করতে করতে একটা নির্দিষ্ট টাইম পর প্লেনটা মেঘের মধ্যে প্রবেশ করলো। সেই দিনটা আমার ভাগ্যক্রমে একটা খুবই সানি ডে ছিল। আকাশ বাতাস একদম ঝকঝকে পরিষ্কার, আকাশ নীল এবং পেঁজা তুলোর মতো মেঘ। এই থেকে থেকে প্লেনটা যখন মেঘের মধ্যে প্রবেশ করছিল, সে দৃশ্যটা সত্যি খুবই চমৎকার আর খুবই মনোরম। আর উপর থেকে যখন নিচের এই ঘোলা নদীটা দেখছিলাম কিংবা লেকগুলো দেখছিলাম, আর এই যে ছোট ছোট অ্যাক্রিজ হোমগুলো দেখছিলাম, এই যে কমিউনিটিগুলো দেখছিলাম, সেটা সত্যি খুব ভালো লাগে। মনে হয় যেন আমরা ছোটোবেলায় সেই ঝুলন সাজাতাম, ঠিক মনে হচ্ছে যেন ঝুলন সাজানো নিচে। যেহেতু গতবারের আমার প্রত্যেকটা ফ্লাইটই ছিল রাত্রিবেলা, তাই এবার এই জিনিসগুলো আমি আর মিস করতে চাইনি। সেই জন্যই চেকিংয়ের সময় আমাদের, যেহেতু ফ্লাইট ধরার আগের দিন রাত্রিবেলা বোর্ডিং পাস অ্যাক্টিভ করা যায় আর চেকিংটা করে নেওয়া যায়, অনলাইন চেকিংটা, সেই জন্য আমি প্রত্যেকটা সিটই আমি জানলার পাশে নিয়েছিলাম, যাতে অন্তত এই দৃশ্যগুলোকে উপভোগ করতে পারি। তো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাসকাটুন থেকে আমরা অলরেডি বেশ কিছুক্ষণ আগে উড়ে চলে এসেছি। এখন সাসকাচুয়ানের মধ্যেই আছি, কিন্তু এই প্রত্যেকটা জায়গাতেই এরকম রাস্তা আর তার পাশে এরকম ছোট ছোট কমিউনিটি, অ্যাক্রিজ হোম। আর সামারটা ক্যানাডার যেহেতু খুবই সুন্দর, এরকম প্রত্যেকটা দিনই মনে হয় যেন, যেদিন সূর্য থাকে, যেদিন সানি ডে, প্রত্যেকটা দিনই এমন মনে হয় যেন শরৎকাল। আর এই নদীগুলো উপর থেকে দেখা যাচ্ছে, নদী বিশেষ না, ওখানে নদী খুবই কম, ম্যাক্সিমামটাই লেক। পুরো এরকম দেখা যাচ্ছে ঘোলা জলের লেক, আর তার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমামটাই কৃষি জমি। যেহেতু ক্যানাডার কৃষকরা খুবই বড়লোক হন, প্রায় অনেকেরই থাকে 1-150 একর জমি একটা প্লটের মধ্যে, সেই জন্য এরকম অবস্থা।
প্লেনটা খুবই কমফোর্টেবল প্লেন ছিল এয়ার ক্যানাডার। আপনারা হয়তো জানেন এয়ার ক্যানাডার বোয়িং বিমানগুলো বা এয়ারবাসগুলো খুবই ভালো হয়, উন্নত মানের, লেগ স্পেস ভালো থাকে। এবং আরেকটা যেটা, এয়ার ক্যানাডা দিয়ে যদি আপনি ট্রাভেল করেন তাহলে আপনি পরবর্তীতে একটা সুবিধা পান, ওদের একটা পয়েন্ট পান। আমরা তখন এই মুহূর্তে আমরা লাস্ট মাউন্টেন লেকের উপর দিয়ে উড়েছিলাম। আর লাস্ট মাউন্টেন লেকটা একটা খুবই ভালো লেক ফিশিং করার জন্য। আমরা বহুবার গিয়েছি ফিশিং করতে লাস্ট মাউন্টেন লেকে। এখানে প্রচুর কার্প মাছ পাওয়া যায়। আর এই দৃশ্যগুলো খুবই দেখতে সুন্দর, যে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ আকাশ দিয়ে উঠছে এবং মেঘের ছায়া নিচে স্থলভূমিতে বা জলভূমির উপরে পড়েছে। এই দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর। ওভারঅল আমার সাসকাটুন থেকে টরন্টোর জার্নিটা খুবই ভালো ছিল। খুবই অল্প সময়, বলতে গেলে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। কিন্তু যেহেতু একবার যদি আপনার লেট হয়ে যায় শুরুতেই, তাহলে আপনার সবটাই আস্তে আস্তে পরবর্তী প্লেনগুলোও লেট হতে থাকবে। আর আমার যেহেতু টাইমটা ছিল খুবই কম, খুবই স্বল্প সময় ছিল আমার টরন্টো এয়ারপোর্টে, সেই জন্য আরও একটা মুশকিল হয়। তো আমি আস্তে আস্তে সাসকাটুন থেকে এখন টরন্টোর দিকে ঢুকে গেছি। টরন্টো যেহেতু খুবই বড় শহর, এই জন্যে মেন শহরে ঢোকার আগে চারিপাশটা এরকম। কিন্তু মেন শহরে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর গিজগিজ করছে। কিন্তু ক্যানাডার যেটা বড় সুবিধা, যতই বাড়িঘর থাকুক না কেন, এদের এখানে ক্যানাডা পুরো দেশটার মধ্যেই প্রত্যেক মানুষ পিছু 10,000 কি 13,000-এর উপরে গাছ আছে। সেই জন্যেই গাছের কোনো অভাব হবে না এবং সব দিকেই মোটামুটি সবুজ দেখা যাবে। আর সবুজের মাঝামাঝি যেই হলুদগুলো, এগুলো হচ্ছে ম্যাক্সিমামলি ওরা ক্যানোলা চাষ করে। ক্যানোলা হচ্ছে একটা, তো যেটা বলছিলাম, ক্যানোলা হচ্ছে কানাডার একটা শস্য। আমাদের এখানে সর্ষের তেল যেমন হয়, ওখানে ক্যানোলার তেলটাই ইউজ হয় মেনলি ভোজ্য তেল হিসাবে। আমরা যথারীতি এখন টরন্টো শহরে ঢুকে গেছি। টরন্টো খুবই বড় একটা শহর, এরকম বড় বড় হাইওয়ে দেখা যাবে, বড় বড় রাউন্ড অ্যাবাউট দেখা যাবে, আর প্রচুর ফ্যাক্টরিজ, প্রচুর বড় বড় তাদের ইন্ডাস্ট্রিয়াল স্পেসেস এবং তাদের যে পুরো শহর, সি লাইন, সব কিছুই দেখা যায় এখানে। শহরটা খুবই ওভার পপুলেটেড। ক্যানাডার জনসংখ্যার একটা মেন অংশই আপনার এখানকার টরন্টো শহরের বাসিন্দা। এবং এই শহরটা জুড়েই পুরো বড় বড় স্কাইস্ক্র্যাপার আছে এবং প্রচুর ছোট ছোট বাড়িঘর। যারা এই যে ছোট ছোট যেই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই ব্যক্তি মালিকানাধীন। আর যেই স্কাইস্ক্র্যাপারগুলো দেখা যাবে, সেগুলো সবই সেখানে ম্যাক্সিমামই ভাড়া থাকেন বা অ্যাপার্টমেন্ট কেনা থাকে অনেকের। রাস্তাঘাটও এখানে প্রচুর বড় বড় এবং প্রত্যেকটা রাস্তায় অনেক লেনের, বিশাল বিশাল রাস্তা, সবসময় গাড়ি চলছে। এবং ক্যানাডার আর একটা টরন্টোর যেটা ব্যাড দিক, যে ওখানকার অধিবাসীরাই বলে যে কোনো একটা জায়গায় কমিউট করতে গেলে প্রচুর টাইম লেগে যায়। যেহেতু হয়তো যদি শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে আপনার যেতে হয়, তাহলে হয়তো 2 ঘন্টা কি 3 ঘন্টা লেগে যাবে। যেটা নর্মাল রাস্তায় আপনি 2 ঘন্টা থেকে 3 ঘন্টায় ক্যানাডায় 300 কিলোমিটার চলে যেতে পারেন কোনো কোনো জায়গায়। এই হচ্ছে। তো আস্তে আস্তে যেহেতু প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ড করবে, তাই জন্য এখানে কোনো বড় বড় স্কাইস্ক্র্যাপার নেই। বড় বড় স্কাইস্ক্র্যাপারগুলো সব দূরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সি লাইনের আশেপাশে। এখানে মেনলি সবটাই ইন্ডাস্ট্রিয়াল স্টেট এবং বিভিন্ন মার্ট, শপিং মল এসব আছে, আর কিছু হোটেল আছে। সো আমরা মোটামুটি, আমি বেরিয়েছিলাম সাসকাটুন থেকে দুপুরবেলা, প্রায় বিকেলের মধ্যেই চলে আসলাম এখানে টরন্টোতে। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে ক্যানাডা যেহেতু খুবই বড় একটা দেশ, এই জন্য এখানে বিভিন্ন রকমের টাইম জোন আছে, আলাদা আলাদা টাইম জোন। আমাদের সাসকাটুন হচ্ছে 2 ঘন্টা পিছিয়ে টরন্টো হচ্ছে, তাই জন্যে ওখানে একটা আলাদা ব্যাপার আছে। টোটাল সময় লাগে হয়তো 3 ঘন্টা সাসকাটুন থেকে টরন্টো আসতে, কিন্তু
ঘড়ির হিসেব করলে টোটাল সময় লাগবে 5 ঘন্টা, যেহেতু টাইম জোন আলাদা। তো আমি মোটামুটি 7:41 নাগাদ টরন্টো এসে পৌঁছালাম, এবং টরন্টো এয়ারপোর্টটা খুবই বড়, খুবই হিউজ। আমাদের ইন্ডিয়ার যে সমস্ত বড় বড় এয়ারপোর্ট আছে, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট দিল্লিতে, আরও যেসব বড় বড় আছে, ছত্রপতি শিবাজি মুম্বাইতে, তাদের তুলনায়ও প্রচুর বড়। এবং এয়ারপোর্টে অনেকগুলো টার্মিনাল, এবং এক একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য ওদের ওখানে ছোট ছোট টয় ট্রেন ইউজ করা হয়। সুতরাং বুঝতেই পারছেন যে কত বড় ঠিক এয়ারপোর্টটা। আর এয়ারপোর্টে প্রথম প্রথম টরন্টো এয়ারপোর্টে আসলে আপনাদের যে অসুবিধাগুলো হবে, হঠাৎ করে যদি নতুন আসেন এবং খুবই কম টাইমের লে ওভার থাকে আর পরবর্তী কানেক্টিং ফ্লাইট ধরতে হয়, তাহলে খুবই অসুবিধা হতে পারে। সিকিউরিটি চেকিং বা সব কিছুই খুবই দ্রুত করতে হবে। আর টরন্টো এয়ারপোর্টে নিজের চোখ কান খোলা রেখে খুবই দ্রুত কাজ করে বেরোতে হবে, নইলে দেরি হয়ে যাবে সব জায়গাতেই। আমারও প্রায় প্লেন ছাড়তে ছাড়তে ধরতে পেরেছি আমি, কারণ আমার এখানে প্লেন যেহেতু লেট ছিল, আমি এমনিতেই লেট এসে পৌঁছালাম, আর আমার টাইম ছিল 1 ঘন্টার একটু বেশি। সমস্ত কিছু সিকিউরিটি চেকিং করে আমাকে এসে মোটামুটি প্লেন ধরতে ধরতে তখন দেখি বোর্ডিং শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করে আবার আবুধাবি ফ্লাইটে চড়ে বসলাম, এবং প্লেনও রওনা দিয়ে দিল। কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, যখন প্লেনটা টরন্টো থেকে আকাশে ওঠে। রাত্রিবেলার টরন্টো শহর খুবই মায়াময়, পুরো শহর জুড়েই প্রচুর আলোর মালা, আলো ঝলমলে। এবং আমি দেখতে পাচ্ছিলাম দূর থেকে যে প্রচুর গাড়ি যাচ্ছে, রাস্তাগুলো মনে হচ্ছে লাল হয়ে রয়েছে গাড়ির আলোতে। আর দূরে, অনেক দূরে সিএন টাওয়ার দেখা যাচ্ছে। মানে খুবই একটা ম্যাজিক্যাল ফিলিং টরন্টো থেকে যখন প্লেনটা ছাড়লো। আস্তে আস্তে আমি ক্যানাডা ছেড়ে বেরিয়ে আসছিলাম, কিন্তু তা সত্ত্বেও প্রচুর সময় লেগেছে টরন্টো থেকে বেরোতে, যেহেতু এটা একটি খুবই বড় শহর এবং লোকবসতি প্রচুর। সেই জন্যেই এরকম খুবই একটা মায়াময় অনুভূতি হয়। আর তার সঙ্গে সেদিন ছিল আকাশে পূর্ণিমা, চকচকে আলো চাঁদের বাইরে। আর যথারীতি এয়ার হোস্টেস একটু পরেই খাবার দিয়ে দিল। তার সঙ্গে খাবারটা খুব বেশি ভালো ছিল না, জাস্ট একটু ম্যাশ পটেটো টাইপ সামথিং, আর কিছু একটা চিকেনেরই কিছু একটা ডিশ দিয়েছিল। তার সঙ্গে একটা ছোট্ট একটা ডেজার্ট, কোকোনাট ক্রিম টাইপের, খুব একটা খেতে ভালো না। আর একটা যেটা সবচেয়ে বড় কথা, আমি প্লেনে উঠলাম রাত্রিবেলা, কিন্তু 2 ঘন্টা যেতে যেতেই আবার সকাল হয়ে গেল। কারণ হচ্ছে আমি প্লেন থেকে বেরোলাম, ওখান থেকে বেরোলাম হচ্ছে 9:41 ফ্লাইট ছিল টরন্টো থেকে। কিন্তু যেহেতু আমি আবুধাবির দিকে এগোচ্ছি আর সূর্যটাও আস্তে আস্তে এগিয়ে আসছে, ওই জন্যে 2 ঘন্টা কি 1 ঘন্টা যেতে যেতেই আবার মনে হয় সকাল হয়ে গেল। এই যে আমি জানলার পাশের ওই শিল্ডটা অল্প করে একটু তুললাম, আর দেখতে পাচ্ছিলাম এরকম চারিদিকে। তবে রাত্রিবেলা আমি একটা জিনিস দেখেছি, সেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে, যখন আমি বলেছিলাম যে আকাশে পূর্ণিমা ছিল, মনে হচ্ছে চারিদিকে একদম চাঁদের আলোয় উদ্ভাসিত, আর তার সঙ্গে চাঁদের আলোর রিফ্লেক্ট করছিল সমুদ্রের উপর। সেই জিনিসটা দেখতে সত্যি খুব সুন্দর মাঝ আকাশ থেকে। তো আস্তে আস্তে আমি ইউনাইটেড সংযুক্ত আরব আমিরাতে ঢুকে পড়লাম। আমার আবুধাবি এয়ারপোর্টে প্লেন খুব শীঘ্রই ল্যান্ড করবে। মোটামুটি 10 ঘন্টার জার্নি কাটিয়ে উঠলাম, কিছুটা ঘুমিয়ে, কখনো একটু খাওয়া দাওয়া করে, কখনো একটু সিনেমা দেখে। আমি সিনেমাও দেখেছিলাম, ওই টম হল্যান্ডের নতুন যে মুভিটা বেরিয়েছিল আনচার্টার্ড, ওই মুভিটা ওই প্লেনে বসে বসেই দেখলাম। আর একটা মুভি বোধহয় জিন্দেগি না মিলেগে দুবারার কোনো একটা ছোট একটু পার্ট দেখলাম। আর ওই কোনো টাইমে একটু ঘুমিয়ে, কোনো টাইমে একটু খেয়ে ওই করে কাটালাম। এই যে একটা ফুটবল স্টেডিয়াম, হয়তো কাতার বিশ্বকাপ, এখানেও হয়তো কোনো 2-1 ম্যাচ ফেলতে পারে। কিন্তু টোটাল যেহেতু আরব খুবই বড়লোকের দেশ আর তেলের দেশ, সেই জন্য এরকম চারিদিকে এরকম ল্যাভিশ প্রচুর জিনিসপত্র দেখা যায়। ওদের যে টোটাল রাস্তাঘাট কিংবা ইমারতগুলো, সেগুলোও সেরকম।
কিন্তু একেবারে পুরোই মরুর শহর। উপর থেকে দেখলে কানাডায় যতক্ষণ ছিলাম একটা সবুজাব ভাব তবুও দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখানে আসলে একদম পুরো তামাটে বালি আর কংক্রিটের জঙ্গল, গাছপালা কোথাও সেরকম নেই। এই আর কি পার্থক্যটা হবেই। এই একদিনের ইন্টারভ্যালেই আমি প্রচুর কিছু দেখে নিলাম। শস্য শ্যামলা ক্ষেত দেখলাম, মাঠ দেখলাম, তার সঙ্গে সমুদ্র দেখলাম, তার সঙ্গে চাঁদের আলোও দেখলাম, এবং তার সঙ্গে এরকম ধুধু মরুভূমিও দেখলাম। তো খুবই ভালো লাগলো। আর এই যে এদের রাস্তাঘাট তো উপর থেকে দেখতেই পাচ্ছেন কেমন পেঁচানো গোছানো, বাঁকা চাকা, প্রচুর হাই রোড, হাইওয়ে। আর এদের ইমারত কিংবা বাড়িগুলো, আমি স্কাই স্ক্র্যাপার দেখতে পাইনি খুব বেশি, হয়তো শহরের কাছে বলে খুব বেশি ছিল না, আর হয়তো ওটা অন্য কোনো একটা সাইডে হবে। কিন্তু এরকম প্রত্যেকটা ছোট ছোট কলোনি টাইপ করে এরকম প্রচুর বাড়ি আছে। আর এখন ইদানিং ওখানে ছোটোখাটো এরকম কায়দা টায়দা করে অনেক সবজির চাষ এটা ওটা করা শুরু করেছে ইদানিং আরব বা আবুধাবি, এদের লোকজন। কারণ এরা বুঝতে পারছে যে তেলের ডিপেন্ডেন্সি এদের আস্তে আস্তে শেষ হয়ে আসছে, যেহেতু তেলের ভাড়ার আস্তে আস্তে শূন্য হতে চলেছে, তাই এরা আস্তে আস্তে কিছু মাস্টার প্ল্যান নিয়ে এদের নেক্সট মুভ ওদের ওইদিকে শুরু করছে। তো প্লেন অলরেডি নামার আবুধাবিতে নামার জন্য অলরেডি শুরু হয়ে গেছে তার পরিক্রমা, আমি বুঝতে পারছিলাম। আর এই প্লেনটা যখন নামে উপর থেকে, এই ডানার পাশে কিছু একটা ফ্লিপ করে খুলে যায়, ওটা দিয়ে কিছু একটা ওরা গতি বাড়ায় কমায় কিছু একটা করে বোধহয়। প্লেনটা সুন্দর আকাশে দুলছিল পাখির মতো, একবার এই কাত হচ্ছিল, একবার ওই কাত হচ্ছিল, আস্তে আস্তে ওরকম করতে করতেই একটু করে নেমে পড়লো গিয়ে। একটা জিনিস দেখলাম, আবুধাবি এয়ারপোর্ট থেকে মেন শহরটা অনেকটাই দূরে, বেশ কিছু সময় লাগে নামতে টোটাল। এবং যখন নামছিল তখন দু একবার টার্বুলেন্স আসছিল, এয়ার হোস্টেসগুলো ছুটোছুটি করছিল প্লেনময়, আর বলছিল সিট বেল্ট কেউ খুলবেন না, সিট বেল্ট কেউ খুলবেন না, এরকম অবস্থা। দু চারটে বাচ্চা ভয় কেঁদে টেঁদে দিয়েছিল। আর আমি জানলা দিয়ে বাইরে ভিডিও করছিলাম। তো এই হচ্ছে মোটামুটি আবুধাবিতে নামার এক্সপিরিয়েন্স। খুব শীঘ্রই আমরা মোটামুটি আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করব। এই যে আবুধাবির ব্যক্তিগত মালিকানায় যে সমস্ত বাড়ি আছে কিছু ছোট ছোট, আমি ভিডিও করার চেষ্টা করেছি আমাদের এখানকার মতোই, এবং কোনো গাছপালা নেই, না থাকাটাই স্বাভাবিক। রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে, তাও কোনো কোনটা হয়তো বালিতে ঢাকা। আমি ভাবি শুধু মরুর ঝড় উঠলে এদের কি করে, সেটাই হচ্ছে কথা। তো আস্তে আস্তে এরকম করতে করতে প্লেনটা আবুধাবিতে ল্যান্ড করলো। আবুধাবি এয়ারপোর্টটা একদমই খুব একটা বড় সড়ো না, নতুন করে এয়ারপোর্ট ওরা বানাচ্ছে, সেইটা হয়তো অনেক বড় হবে, কিন্তু যে পুরনো এয়ারপোর্টটা রয়েছে সেটা একেবারেই নর্মাল। এবং আমি যেটা বুঝলাম, এত বড় একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিকিউরিটি অতটা কড়া না, মানে অনেক কিছু করা যায়। কারণ আমাকে বারবার বলা হয়েছিল যে আমাকে আবুধাবি এয়ারপোর্টে থাকতে দেবে না ওরা, যেহেতু আমার 19 ঘন্টা লেওভার, আমাকে মাস্ট একটা হোটেলে যেতে হবে। কিন্তু যেহেতু আমার কাছে কোনো ট্রানজিট ভিসা নেই, যদি আমি আমেরিকান বা ক্যানাডিয়ান সিটিজেন হতাম তাহলে আমি ট্রানজিট ভিসা পেয়ে যেতাম, কিন্তু যেহেতু আমি কোনো ক্যানাডিয়ান বা আমেরিকান সিটিজেন না এবং আমার কাছে কোনো ট্রানজিট ভিসা নেই, তাই জন্য আমাকে বলা হয়েছিল যে আমাকে মাস্ট একটা হোটেলে থাকতে হবে। কিন্তু আমি সিকিউরিটিতে কোনো রকম ফাঁকি টাকি দিয়ে এয়ারপোর্টেই বসেছিলাম সারাদিন সারা রাত 19 ঘন্টা। আমাকে কেউ কোনো সময় কোনো কোশ্চেনও জিজ্ঞেস করেনি এবং কোনো ডিস্টার্বও করেনি। তাতেই বুঝলাম যে এয়ারপোর্টের সিকিউরিটিটা অনেকটাই কাঁচা। এক্ষেত্রে আমার একবার আগেরবার আসার সময় অভিজ্ঞতা হয়েছিল, টরন্টো এয়ারপোর্টে আমাকে একজন পুলিশ ধরেছিল যে আমার ওরকম একটা ফ্লাইটের লেওভার ছিল লেটে, এবং প্রায় দেরিতেই অনেক ঘন্টা, প্রায় 19, ওটাও 14 ঘন্টা লেটে ছিল। তখন ওরা বলেছিল যে আমাকে মাস্ট একটা হোটেলে যেতে হবে। ওখানেও আমাকে বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে টিয়ে হোটেল বুক করতে হয়েছিল। এই যে এটা হচ্ছে আবুধাবি এয়ারপোর্টের নতুন টার্মিনাল বানাচ্ছে ওরা, অনেক কায়দা কানুন করে পাকিয়ে চাকিয়ে।
এটা হচ্ছে আমার এতিহাডের ফ্লাইট, বড় একটা বিমান, লড়ঝড়ে পুরোনো টাইপ। আর এই হচ্ছে আমি একটু কায়দা করে সেলফি টেলফি নিচ্ছিলাম, যদিও লজ্জা লাগে লোকের সামনে মোবাইল বের করতে, কি আর করা যাবে। সবাই যখন প্লেন থেকে নেমে টেমে গেল তখন একটু সেলফি নিচ্ছিলাম। প্লেন থেকে বেরিয়ে আস্তে আস্তে টার্মিনালে এসে প্রবেশ করছিলাম। আর টার্মিনালে আসার পর এখানে ওই এসকেলেটার আছে না, মুভিং, ওটা হচ্ছে ল্যান্ড এসকেলেটার টাইপ, ওর উপরে উঠে উঠে, ওই বেল্টের উপরে উঠে উঠে একটু হাঁটাচলা করছিলাম। কী আর করবো, 19 ঘন্টা টাইম তো কাটাতে হবে। কিন্তু একটা জিনিস দেখলাম, আবুধাবি এয়ারপোর্টে পুরোটাই হচ্ছে খুবই ল্যাভিশ এয়ারপোর্ট, যেহেতু বড় লোকদের জায়গা। একটা রোলেক্সের শোরুমে ঢুকেছিলাম, যদিও অকাত নেই, তবুও গিয়েছিলাম দেখতে, সেলফি তোলার জন্য আর কি। তারপরে সোজা চলে আসলাম সিকিউরিটি চেক করে আমার লাউঞ্জে, এবং ওখানে এসেই বসেছিলাম সারা রাত মোটামুটি এই সিটগুলোর উপরে। সিটগুলো এমন একটু শোয়ার ব্যবস্থাও নেই, কিন্তু কি আর করা যাবে, ওভাবেই কাটাতে হবে টাইম। এয়ারপোর্টটা এরকমই, সারাদিন মোটামুটি লোকজন টুকটাক করে এদিক ওদিক যাওয়া আসা করে, আর দিনে 5 বার করে আজান দেয়। এই হচ্ছে এয়ারপোর্টের টোটাল ধরন, কিন্তু ভালো, আমার মোটামুটি খুব একটা খারাপ লাগেনি, কেউ ডিস্টার্ব করে না। এই যে আরব মরুদ্দেশে সূর্যোদয় দেখলাম সকালবেলা, একদম ভোর 4:30-5টা নাগাদ সূর্যটা উঠলো। আর বিভিন্ন এতিহাডের এই টোটাল আবুধাবি এয়ারপোর্টে ম্যাক্সিমাম ফ্লাইটই হচ্ছে এতিহাডের ফ্লাইট। এই যে ফ্লাইটগুলোতে মালপত্র তোলা হয় এরকমভাবে, আর সামনের দিকেও তোলা হয়, দুটো জায়গায় তোলা হয়। আর এই এয়ারপোর্টের লোকজনগুলো মোটামুটি ম্যাক্সিমামই নাইজেরিয়ান, আমি যা দেখলাম, বিদেশি, আর কিছু আছে হয়তো ইন্ডিয়ান পাকিস্তানি। এরা মানে এদের দেশের যারা স্থানীয় বাসিন্দা, তাদের মধ্যে খুব কম লোকই আছে যারা এয়ারপোর্টে কাজ করে। এই তো অবস্থা। তো আস্তে আস্তে আমার ফ্লাইট আবুধাবি থেকে ওড়া শুরু হলো। মোটামুটি ওড়ার আগেও মোটামুটি ঘোরা শুরু করলো, বিভিন্ন রানওয়ে, এইটা সেইটা, এখানে সেখানে কয়েকটা জায়গায় ঘুরলো, তারপর আস্তে আস্তে উঠলো। এই যে দূরে এটা দেখা যাচ্ছে, এটা বোধহয় ফারারির শোরুম সামথিং, এয়ারপোর্টের পাশে। এই যে নতুন যে টার্মিনালটা বানিয়েছে সেটা ভালোই দেখতে, বেশ কিউট টাইপ, আঁকানো পাকানো, কি সুন্দর। দূরে অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বা টার্মিনাল আছে এদের, কিন্তু সেগুলো কবে চালু করবে ভগবান জানে, জানি না। এয়ারপোর্টে, আবুধাবি এয়ারপোর্টে থেকে প্লেন এবার আস্তে আস্তে দৌড়ানো শুরু করলো, ঝপ করে আকাশে উড়ে পড়বে। আর তার আগে যে সমস্ত প্লেনগুলো দেখলাম এখানে ল্যান্ড করা, 90%ই এতিহাডের, বোধহয় এতিহাড ছাড়া খুব বেশি প্লেন এখানে ল্যান্ড করে না। আর যেখান থেকে যা ওড়ে সবই ওই এতিহাডের প্লেনই ওড়ে। আর 2-4টে দেখলাম হচ্ছে ওই, একটা বোধহয় লুৎফান্নেসা দেখলাম, একটা কাতার এয়ারওয়েজ দেখলাম, আর হচ্ছে বাকি সব নর্মাল। এই তো অবস্থা। তো আস্তে আস্তে মরুদ্দেশ ছেড়ে বেরোনো শুরু করলাম বাইরে। ব্যাঙ্গালোর আমার উদ্দেশ্য। তো খুব অল্প সময়ের মধ্যেই হয়তো পৌঁছে যাব, মাত্র 4 ঘন্টা লাগে, কিন্তু এই 4 ঘন্টার জার্নির জন্য আমাকে 19 ঘন্টা একটা লে ওভার কাটাতে হলো, কি আর করা যাবে। তো এই তো সেই হলুদ মরুপ্রান্তর, কিন্তু এইখানেও মাঝখানে একটা টাইমের জন্য আকাশে একটু মেঘ ছিল। মেঘের মধ্যে দিয়ে ফ্লাইট গেলে তখন সত্যি খুব ভালো লাগে, খুব একটা মন্ত্রমুগ্ধকর আবহাওয়া, এবং বেশ মনোরম একটা দৃশ্য চারিদিকে। কিন্তু এখানে আমি দেখলাম এই সাইডটি বেশ কিছু গাছ আছে, হয়তো এমন কিছু গাছ যেগুলো মরুতেও বেঁচে থাকে, বা বিভিন্ন প্রসেসিং করে আস্তে আস্তে বাঁচানো হচ্ছে এগুলোকে। এই কিছু জলের মতো কিছু একটা দেখেছিলাম, কিন্তু ওটা কী যে জিনিস, আমি কোনো পুল নাকি আর্টিফিশিয়াল কিছু, আমি দুপুর থেকে কিছু বুঝতে পারলাম না। আর এই সিটটা যেটা, এটাও আমার একদম পেছনের সিট, পেছনের দিককার। আমি ইচ্ছা করেই চুজ করেছিলাম সিটটা, এবং সিটটা বেশ ভালো, মানে আমার পাশে কেউ বসেছিল না, সেই জন্য আমি আরও হাত পা ছড়িয়ে বসে টসে আসতে পেরেছি। তো এটাও ছিল আমার এতিহাডেরই ফ্লাইট, এবং বেশ ভালোই ফ্লাইটটা। এই ফ্লাইটটা বেশ ভালো, কিন্তু এখানে কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই। আস্তে আস্তে প্লেন আবার সেই মেঘের মধ্যে ঢুকলো। আগেরবার ছিল নিচে সবুজ জলাভূমি আর জঙ্গল, তার উপরে
নীল আকাশে সাদা মেঘ, আর এবার হচ্ছে নীল আকাশ সাদা মেঘটা কনস্ট্যান্ট, কিন্তু নিচের জলাভূমি আর জঙ্গলের বদলে রুক্ষ বালি। এই হচ্ছে পরিবেশ। তো আস্তে আস্তে প্লেন যাচ্ছে, আর তার সঙ্গে দুটো বাচ্চা এই টার্বুলেন্সের ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি আর করা যাবে, ছোট ছোট বাচ্চা, কিছু বলাও যায় না। এয়ার হোস্টেসগুলো মাঝে মধ্যে ওদের এসে দেখার চেষ্টা করছে, থামানোর চেষ্টা করছে, আবার বিফল হয়ে ফিরে যাচ্ছে, আর ওদের মা বাবারা বিড়ম্বনায় পড়েছে। তো আস্তে আস্তে এই যে এই দৃশ্যগুলো খুব সুন্দর। আমার সবসময় ভালো লাগে যে মেঘের মধ্যে দিয়ে প্লেন যাচ্ছে এবং নিচে অনেক দূরে বিস্তীর্ণ ভূমি দেখা যাচ্ছে। এই দৃশ্যগুলো সত্যি খুব সুন্দর। হয়তো প্লেনে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম আমি, 4 ঘন্টার ফ্লাইট, 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। তাই করতে করতেই মোটামুটি চলে আসলো আমার গন্তব্য। এই যে দেখা যাচ্ছে এগুলো ছোট ছোট লোক বসতি, জনবসতি, আরব আমির শাহির ওমরাউদ্দের জায়গা। শুনেছি নাকি ওখানে কাজের জন্য যারা যায় তাদের অনেক সময় অনেক কষ্টে টষ্টে পড়তে হয়। বিভিন্ন রকম লোক আছে ওখানে। আশা করি সবার জীবন ভালো হোক, কারণ মানুষ নিজের পরিবার পরিজন ছেড়ে অনেক কষ্ট করেই ওখানে যায় নিজের ভাগ্য বদলাতে। তো আস্তে আস্তে এরকম করতে করতেই ফ্লাইট আমার ব্যাঙ্গালোর চলে আসলো, কিন্তু এখনও ব্যাঙ্গালোর এসে পৌঁছায়নি, সবে মাত্র যেহেতু প্লেনটা ছেড়েছে। মাঝ আকাশে এরকম বেশ কিছুক্ষণ টাইম সে কাটাবে এখনও। আমি বারবার বিভিন্ন জুম করার চেষ্টা করেছিলাম। আর একটা জিনিস আমি দেখেছিলাম, যেটা এই আকাশের মধ্যেই একবার রামধনু দেখেছিলাম মেঘের উপরে, কিন্তু এত দ্রুত সেই জিনিসটা চলে গেল চোখের সামনে দিয়ে, আমি ক্যামেরা ওপেন করারও টাইম পাইনি। আমার টোটাল জার্নি হচ্ছিল, টোটাল বাইরে ছিলাম হচ্ছে 44 ঘন্টার জার্নি। তার মধ্যে আমি পুরো ভিডিওটাকে কেটে ছেটে ফাস্ট ফরওয়ার্ড করে আমি 30 মিনিটের মধ্যে এনে রাখার চেষ্টা করেছি। জানি না কেমন হবে শেষ অবধি প্রেজেন্টেশনটা, তবুও চেষ্টা করেছি। আশা করা যায় আপনারা দেখে কিছু একটা জানতে পারবেন। পরবর্তী আপনাদের জার্নিতে এই ইনফরমেশনগুলো অনেক কাজে দেবে। সে আপনি আবুধাবিতে যান, আর কানাডায় যান, আর টরন্টোতে যান, আর কোনো সাসকাচুয়ানে যান। কারণ আমারও প্রথম অবস্থায় আমি এরকম অনেক ভিডিও সার্চ করতাম যে অ্যাকচুয়ালি প্লেনে কীভাবে কী হয়, কীভাবে কী করতে হয়, এবং টোটাল ব্যাপারটা কী। কিন্তু আপনার যেটা কাজ সেটা হচ্ছে, যে কোনো এয়ারপোর্টে যখন যাবেন প্রথমেই একটা অ্যাপ আছে ট্রিপকেস বলে, TRIPCASE, ট্রিপকেস। এটা কোনো পেইড প্রমোশন না, এটা হচ্ছে একটা অ্যাপের নাম বললাম। ওই অ্যাপে আপনার ফ্লাইট নাম্বার আর আপনার বোর্ডিং পাস নাম্বার, কনফার্মেশন নাম্বার, বুকিং কনফার্মেশন নাম্বার, এই সমস্ত দিয়ে যদি আপনি রেখে দেন, ওই অ্যাপটাতেই আপনার নোটিফিকেশান দিতে থাকবে ওরা, যে আপনার ফ্লাইটটা কোন টার্মিনালের, কোন এয়ারপোর্টে, কোন টার্মিনালে, কোন গেট থেকে ছাড়বে। এই জিনিসগুলো জানা খুব দরকার। নইলে সবসময় আপনি যদি এয়ারপোর্টের ওই সিসিটিভি কিংবা ওই ডিসপ্লের উপরে ভরসা করেন, তাহলে অনেক সময় অপচয় হয়ে যায়। আর ওই অ্যাপটা থাকলে আপনি খুব দ্রুতই আপনি বুঝে নিতে পারবেন। যদি ওই অ্যাপটা না থাকতো তাহলে হয়তো আমি টরন্টো থেকে ফ্লাইটটা মিস করে যেতাম, যেহেতু আমার ফ্লাইটটা দেরিতে ছিল। তো পরবর্তীতে যখন আপনারা যাতায়াত করবেন যেখানেই, ওই ট্রিপকেস অ্যাপটা মনে করে ডাউনলোড করে নেবেন। অ্যাপেল স্টোর বা গুগল প্লে স্টোর সব জায়গাতেই অ্যাপটা ইজিলি অ্যাভেলেবেল। ওই অ্যাপটা মনে করে ডাউনলোড করে নেবেন। আর যে কোনো জায়গাতেই যান না কেন, চেষ্টা করবেন সিকিউরিটি চেকিংটা খুব দ্রুত করার। ব্যাগের মধ্যে কোনো লিকুইড রাখবেন না, আমার যেমন কোনো পেস্ট বা কোনো মুখের ক্রিম এসব কিছু রাখবেন না, ওরা ফেলে দিতে পারে। আর যদি মুখের কিছু ক্রিম থাকবে তখন বলবেন ওটা মেডিকেশন ড্রাগ, তাহলে ওরা ছেড়ে দেবে। আমার ক্ষেত্রে এটা হয়েছে।
আর চেষ্টা করবেন ফ্লাইটে উঠলে বেল্টটা না পরার, কারণ বেল্ট বহুবার খুলতে হয় আর বহুবার পরতে হয়। ওই করতে করতে আমার একটা বেল্ট হারিয়ে এসেছি আমি। যাই হোক, এইগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে তাড়াতাড়ি গিয়ে লাইনে আগে দাঁড়াতে, যত আগে দাঁড়াবেন তত আগে আপনার কাজটা কমপ্লিট হবে। আর প্লেনের খাবারের কি বলবো, এতিহাডের খাবার আমার খুব একটা ভালো লাগেনি। একে অ্যামাউন্ট কম, তারপরে খাবারটাও অত জাতের না। যাই হোক না কেন, আস্তে আস্তে এভাবে এরকম করতে করতেই ব্যাঙ্গালোর চলে আসলাম। এতক্ষণ ছিলাম গরমের দেশে, এবার চলে আসলাম একটু ঠান্ডাতে, কারণ ব্যাঙ্গালোর যেহেতু একটু হিলি এরিয়া এবং খুবই মনোরম পরিবেশ। প্রায় সারা বছরই এখানে টেম্পারেচার 20-22 ডিগ্রির মধ্যেই থাকে। সেই জন্যে এখানে একটা টেম্পারেচার শক পেলাম আমি, কারণ আবুধাবিতে আমার তখন টেম্পারেচার 42 ডিগ্রি 43 ডিগ্রি ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।